ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरे सच्चित् सुखस्वरूपाय स्वामिने निताय। आज के बांग्ला बछरे शेष दिन कल के पयला बैशाख আমি আপনাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই নতুন বছরে এবং ঠাকুরমা স্বামীদের কাছে আন্তরিক প্রার্থনা করি যাতে করে আপনাদের নতুন বছর মঙ্গলময় হয়। আমরা আগের দিন দেখেছি স্বামীজি রায়পুর থেকে ফিরে এসেছেন, ফিরে এসে এন্ট্রান্স পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন এবং তাতে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন এবং তার জন্য তার বাবা তাকে পুরস্কৃত করেছিল একটি হাতঘড়ি, রূপোর হাতঘড়ি দিয়ে। এরপরে তিনি ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজ, সাধারণ বিভাগ, জেনারেল সেকশন, এফএ ক্লাসে। এর থেকে জীবনে একটা বিরাট পরিবর্তন স্বামীজির এলো। নরেন্দ্রনাথ যে রকম হাসি খুশি ছিলেন, যেভাবে আনন্দে জীবনযাপন করছিলেন, বালসুলভ চপলতা তার মধ্যে যে ছিল, সবাইকে মাতিয়ে রাখতেন, নিজেও বেঁচে থাকতেন, সে ভাবটা চলে গেল। যৌবনের প্রারম্ভ, প্রেসিডেন্সি কলেজ, সেখানে কেউই পরিচিত নয়। যাদের সঙ্গে এতদিন ওঠা বসা, স্কুল যাতায়াত, স্কুলে আনন্দে দিন কাটানো, এটা কেউই নেই। একটা নতুন পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে তাকে মানিয়ে চলতে হবে। তাই তিনি খুব সচেতন ভাবে নিজের জীবনে একটা গাম্ভীর্য আনলেন। গাম্ভীর্য আনার মানে তার মন এখন আগে যেভাবে বিচরণ করত যেসব বিষয়ে, তার থেকে কিছুটা, অনেকটাই, পুরোটা না হলে গুটিয়ে নিয়ে মনকে এবারে কাজে লাগালেন অন্যভাবে। পড়াশোনা, বক্তৃতা, দর্শন, ন্যায়শাস্ত্র আলোচনা, সাহিত্য ও ইংরেজি ভাষায় যেসব রচনা আছে সেগুলো খুব প্রয়োজন পড়ে, সেগুলো করতে শুরু করলেন। আর যেহেতু একটি সরকারি কলেজ, সরকার মানে হচ্ছে ব্রিটিশ সরকার, সেখানে অধ্যাপকেরা, শিক্ষকেরা সবই বিদেশি, ইংরেজ, তাদের সঙ্গে ওঠা বসা। আর কলেজের নিয়ম অনুযায়ী তাকে হয় ইউরোপীয় বেশভূষা করে কলেজে যেতে হবে, কিংবা ভারতীয় চাপকান আর পায়জামা পরে যেতে হবে। স্বামীজি চাপকান আর পায়জামা পরে, হাতে ঘড়ি পরে কলেজে যেতেন।
ভাবেই চলছিল, কিন্তু প্রথম বছরের শেষের দিকে এসে স্বামীজি খুব ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। তখনকার দিনের ম্যালেরিয়া এখনকার মতো নয়, এখনো ম্যালেরিয়া খুবই মারাত্মক। আমরা জানি কয়েক বছর বাদে ম্যালেরিয়াতে কত মানুষ, যেটা ইনফেকশাস ভ্যারাইটি এলো, তাতে কত মানুষ মারা গেছে। আর তখনকার দিনে তো কিছুই ছিল না, ম্যালেরিয়া খুবই মারাত্মক এই অর্থে একবার হলে তাকে সেরে উঠলে খুব দুর্বল হলেন। স্বামীজি ম্যালেরিয়া আক্রান্ত হলেন, খুব স্বাভাবিকভাবে পড়াশোনা ব্যাহত হতে শুরু করলো, কলেজে যেতে পারলেন বেশ কিছুদিন। বছরের শেষে যখন আসছে তখন একটা আশঙ্কা দেখা দিলেন যে পার্সেন্টেজ দরকার অ্যাটেন্ডেন্সে তার পরের বছরে উত্তীর্ণ হওয়ার জন্য, সে পার্সেন্টেজ উনি পাবেন না। কেননা রীতিমতো কলেজে যেতে পারেননি, অনেক ক্লাস মিস করেছেন। এই আশঙ্কায় তিনি তখন ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বদলি হয়ে গেলেন জেনারেল অ্যাসেম্বলিজ কলেজ, মানে এখনকার স্কটিশ চার্চ কলেজ। সেখানে গিয়ে ভর্তি হলেন। সেখানে ভর্তি হওয়াতে এই সমস্যাটা রইল না। তিনি প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বছরে গিয়ে 1881 সালে এফএ পাস করলেন। তখন তার সভাপতি ছিলেন ভাবি সে বিখ্যাত প্রকৃতি দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল। আপনারা অনেকে জানেন হয়তো, মহাপণ্ডিত ছিলেন, কিন্তু স্বামীজির থেকে এক ক্লাস উপরে পড়তেন। ব্রজেন্দ্রনাথ শীল কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের প্রধান অধ্যাপক হয়েছিলেন এবং পরে মাইসুর বিশ্ববিদ্যালয়, মাইসুর ইউনিভার্সিটি উপাচার্য, ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এবং তার দেশ জুড়ে খুব নাম ছিল দার্শনিক হিসেবে, পণ্ডিত হিসেবে। তো স্বামীজির সঙ্গে কোন একটা দার্শনিক আলোচনা আলাপ হয়, তার থেকে সুযোগ সুবিধের মতো তারা দর্শন নিয়ে আলোচনা করতেন যখন পারতেন। আমরা পরে দেখব রবীন্দ্রনাথ শীল তার স্মৃতিকথায় অনেক কথা লিখেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। এই কলেজ থেকে এই স্বামীজি 1894 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিএ উপাধি পান, মানে বিএ পাস করেন এবং তারপরে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা এখন বিদ্যাসাগর কলেজ, সেখানে গিয়ে বিএ পড়ার জন্য ভর্তি হন, মানে ল পড়ার জন্য ভর্তি হন। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষাটা, ল পরীক্ষাটা দেননি। কারণ একমাত্র কারণ তখন তার ধর্মজীবনে একটি আমূল পরিবর্তন এসে গেছে। সেগুলো আমরা পরে পরে আরো বিস্তারিতভাবে দেখব। এখন একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, স্বামীজির জীবন একটা বিধি নির্দিষ্ট সুপরিকল্পিত ভাবে ঈশ্বরের ইঙ্গিতেই তার গতিপথ করে নিচ্ছিল।
পারিপার্শ্বিক অনেক অবস্থার ভেতর দিয়ে আপাত দৃষ্টিতে সেগুলো কিছুটা তাকে হয়তো প্রভাবিত করলেও সেটা শেষ পর্যন্ত করতে পারেনি। এটা আমরা সবসময় দেখবো তার জীবনে, এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি। এবং তিনি ঠিক এই সময়তে সাধারণত বলছেন একটা ঘটনা জীবনে, পরে বলছেন যে এই সময় তিনি কল্পনাতে দুটো দৃশ্য দেখতে পেতেন, দৃশ্য তার কল্পনাতে ফুটে উঠত। এমনিতে তার সবসময় একটা ত্যাগমুখী প্রবৃত্তি, ভোগমুখী নয়, ত্যাগমুখী প্রবৃত্তি ছিল। ত্যাগের দিকেই তার বেশি স্পৃহা। সেইতে উনি দেখতে পেতেন দুটি দৃশ্যের মাধ্যমে, কল্পনাতে তার বেশি উঠত। প্রথম দিকে তিনি দেখতেন যে তিনি প্রভূত ধন সম্পদ ঐশ্বর্যের অধিকারী হয়েছেন, যাকে বলে ধনী, খুব ধনী ব্যক্তি হয়েছেন। এবং যারা ধনী তাদের শীর্ষস্থানে আরূঢ় হয়েছেন, মানে শীর্ষস্থানে গিয়ে পৌঁছেছেন। এই একটা দৃশ্য তার কল্পনায় ফুটে উঠত, সেই শক্তি তার মধ্যে ছিল। এবং আর একটা দৃশ্য তার পরক্ষণেই তার কল্পনাতে ফুটে উঠত, সেটি হচ্ছে তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে সংসার ছেড়ে ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে কপিনধারী হয়ে যদৃচ্ছা লব্ধ ভোজন করে এবং গাছের তলায় রাত্রি যাপন করে জীবন যাপন করছেন। একেবারে ঋষি মুনিরা যেরকম করতেন সেরকম। এই দৃশ্যটি তার মনে গিয়ে বসে যেত এবং তিনি মনে মনে ভাবতেন এটাই তার স্বাভাবিক জীবন হবে এবং এটার প্রতি আকর্ষণীয়তা বেশি ছিল। এবং মনে মনে সিদ্ধান্ত নিতেন যে পরে তিনি এই জীবনকেই গ্রহণ করবেন এবং তার থেকে তিনি যে আনন্দ করছেন, পরমানন্দ, সেটা লাভ করবেন, এটা তার বিশ্বাস। এরকম করে ঈশ্বরের চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন। এবং তিনি যেটা অবাক হয়েছিলেন তখন এই দুটো দৃশ্য কল্পনা থেকে ভেসে উঠত, ফুটে উঠত এই জন্য যে এটা বেশ কিছুদিন প্রত্যহ প্রতি রাতে তিনি দেখতেন এই দুটো দৃশ্য। এই যে কথা আমরা বলছিলাম একটা বিধি নির্দিষ্ট পথে জীবন গতি পথ নির্দিষ্ট হয়েছিল ঈশ্বরের ইঙ্গিতে, এগুলো তার প্রমাণ। এরপরে আমরা যেটা লক্ষ্য করেছি, তার জীবনে কখনোই তিনি জীবন থেকে কখনোই ধর্মকে বিচ্ছিন্ন করেন। আরেকটা কথা তিনি সবসময় মনে রাখতেন, ভগবানকে বাদ দিয়ে তিনি মানব জীবনে কোনো সার্থকতাই খুঁজে পান।
এই দুটো খুব লক্ষণীয় ছিল তার মধ্যে। এই সময় তার বিশ্বাস হয় নিরাকার সগুণ ব্রহ্মের আর সগুণ ঈশ্বরের প্রতি, এবং তিনি ধ্যান করতে শুরু করেন এই সগুণ নিরাকার ঈশ্বর বলতে কি বোঝায়? আমরা যাকে বলি একেশ্বরবাদ, নিরাকার, আবার সগুণ, মনোথিইজম ইংরেজিতে যাকে বলে। মনো মানে এক, আর থিইজম মানে আস্তিক্য বুদ্ধি। তার কোনো রূপ নেই, তিনি সাকার নাম, সর্বত্র আছেন। তিনি নির্গুণ না, সগুণ। তার কোনো রূপ না থাকতে পারে, কিন্তু তার মধ্যে সব গুণগুলো রয়েছে। এবং এই ঈশ্বরে বিশ্বাস করে তিনি তার ধ্যান অনেকক্ষণ ধরে করার চেষ্টা করতেন, এবং তার তখন বিশ্বাস হয়েছিল এই যুক্তি তর্কের মধ্যে ভগবানকে আবদ্ধ রেখে তাকে উপলব্ধি করা যাবে না। ঈশ্বর এই ধ্যানের মাধ্যমে সাধকের হৃদয়ে প্রত্যক্ষ হন, এবং প্রত্যক্ষ হয়ে তার ব্যাকুল আহ্বানের সাড়া দিয়ে তার যত সন্দেহ আছে সেগুলো নিরসন করেন। এটা তার তখন বিশ্বাস হয়েছিল। আর এই ধরনের উপলব্ধি যদি না হয়, তাহলে মানব জীবনের কোনো মূল্য নেই, বৃথা। এই একটা ধারণা, বর্তমান ধারণা নিয়ে চিন্তা ধ্যান শুরু করে। সেই সময়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পরিচয়, এবং দেবেন্দ্রনাথের সান্নিধ্যে তার ধ্যানের প্রবণতা অনেকটা বৃদ্ধি পায়। দেবেন্দ্রনাথের সাথে পরিচয় কিন্তু যখন তিনি স্কুলে পড়তেন তখন থেকে। তার বন্ধুদের সঙ্গে তিনি একবার দেবেন্দ্রনাথের কাছে গিয়েছিলেন। দেবেন্দ্রনাথ খুব আদর করে সামনে বসিয়ে তাদের খুব সব উপদেশ দিয়েছিলেন, এবং বলেছিলেন ধ্যান অভ্যাস করতে। এবং বিশেষ করে স্বামীজিকে বলেছিলেন আলাদা করে, দেখো তোমার মধ্যে সব যোগী লক্ষণ প্রকাশিত আছে, তুমি যদি ধ্যান অভ্যাস করো, যোগশাস্ত্রের যেসব ফলগুলো আছে এগুলো খুব সহজে তাড়াতাড়ি প্রত্যক্ষ করতে পারবে। এই কথাটার সঙ্গে আরো উৎসাহিত হয়ে তার ধ্যানে আরো বেশি করে মনোনিবেশ করেছিলেন। এই সময়ে তার ঠাকুর বাড়ি এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যে যোগাযোগ, তার কারণ আরেকটা ছিল তার গান। এই কালে স্বামীজি বেনি ওস্তাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা শুরু করেন। আর ঠাকুর বাড়িতে তখন খুব ধ্রুপদী সঙ্গীতের একটা আবহাওয়া।
ছিল। জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথ গান রচনা করছেন, গ্রাম্য সমাজের ভান্ডার সমৃদ্ধ করছেন সেই গানের দ্বারা। আর এই গীতের সূত্রে তাদের যোগাযোগ স্থাপন হয়েছিল ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীতজ্ঞ, দেশ জুড়ে যার তখন নাম ছিল যদু ভট্ট। আপনারা জানেন বিষ্ণুপুর ঘরানা তিনি ভারত বাহক ছিলেন। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তার কাছে এই বিষ্ণুপুর ঘরানা যে তালিম শিক্ষা সেগুলো নিতে আসত। আর তার এই ঠাকুরগণের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ঠিক এই সময়টাতে আবার আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে রাসনারায়ণ বসুর চতুর্থ কন্যা লীলা দেবী, তার বিবাহ কৃষ্ণ কুমার মিত্র, সঞ্জীবনী পত্রিকার বালির প্রতিষ্ঠাতা, তার সঙ্গে হতে চলছে। রবীন্দ্রনাথ তখন 3টি গান বাঁধলেন এই বিবাহ অনুষ্ঠানে গাইবার জন্য, এবং সেই গানগুলো রবীন্দ্রনাথ এবং আরো কয়েকজনকে শিখিয়ে দিল। গান কি হলো? 3টি হলো দুই হৃদয়ের নদী একটা গান, জগতের পুরোহিত তুমি আরেকটি শুভ দিনে এসেছে তৈরি, প্রথমটি শাহানার আগে, দ্বিতীয়টি খাম্বাজ, আর তৃতীয়টি বেহা। স্বামীজি তো শাস্ত্রীয় সঙ্গীত তখন শিখছেন, অনেকখানি শিখেও ফেলেছেন। তাহলে রবীন্দ্রনাথের হয়তো সেই কারণেই স্বামীজির প্রতি দৃষ্টি করেছে এবং সেখানে কয়েকজনের সঙ্গে সে 3টি গান শিখিয়ে দিয়েছিল। এই সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে খুব জমকালো ভাবে যখন তাদের বিবাহ অনুষ্ঠিত হল, স্বামীজি তখন আরো কয়েকজনের সঙ্গে, তার মধ্যে একজন ছিলেন ডক্টর সুন্দরী মোহন দাস, আরেকজন ছিলেন কেদারনাথ মিত্র, আরেকজন ছিল অন্ধচুনী রাম। এই একটু বড় ঘটনা বলতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো না যে তার সে সময় ব্রাহ্ম সমাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল। আমরা যদি ধরে নিই যে তার ব্রাহ্ম সমাজে যাতায়াত এই গানের সুবাদে 1879 খ্রিস্টাব্দ থেকেই হয়েছে, যখন তিনি প্রবেশিকার ছাত্র। তাহলেও আমরা বলতে পারি না যে তখনও তিনি ব্রাহ্ম সমাজের প্রতি সেইভাবে আকৃষ্ট হয়েছেন। যেহেতু তিনি গান ভালোবাসতেন, সুকণ্ঠতা ছিল, তার গানের সমাদর চারিদিকে ছিল, আর তিনিও আনন্দ পেতেন, উদ্ভূত হতেন এই ব্রাহ্ম সমাজের সঙ্গীতে। তাই তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে দলের সঙ্গে যোগ দিতেন। এইভাবে শুরু হয়েছিল। এবং আরেকটা কথা এখানে আমাদের বলার দরকার, এই রবীন্দ্রনাথের গান তো গাইলেন, কিন্তু পরবর্তীকালে যখন তিনি সঙ্গীত সংগ্রহ, এটা আমরা সঙ্গীত পর্ব তুলে বলে পরে দেখবো, আগেও বলেছেন, তাতে যখন গান সংগৃহীত করলেন চণ্ডীচরণ বসাক বটতলার, তিনি সেটা প্রকাশিত করেছিলেন।
তার মধ্যে এই গানটি দুই হৃদয়ের নদী সেখানে স্থান পেয়েছিল। তার সঙ্গে রবীন্দ্রনাথ আরো 10টি গান এবং আরো অনেক ব্রাহ্ম সঙ্গীত তাতে সংগৃহীত করেছিলেন। এগুলো থেকে বোঝা যায় তখন তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন, গান গাইছেন এবং তাতে লিপ্ত আছেন, কিন্তু সেভাবে কোনো প্রমাণ নেই যে তিনি ব্রাহ্ম সমাজে তখন যুক্ত হবেন, তার মধ্যে সেই ভাবটা ফুটে উঠছে ছিল না। আবার আরেকটি ঘটনা, আমরা জানি যে রবীন্দ্রনাথের পৌত্র দীপেন্দ্রনাথ ঠাকুর তিনি তার সহপাঠী ছিলেন এই স্কটিশ চার্চ কলেজে। আরেকজন তার সপিত্র একই ক্লাসে না, ওই কলেজে করতেন, সে হচ্ছে কেশবচন্দ্র সেনের ভাকুষপুত্র নন্দলাল সেন। এই যে দীপেন্দ্রনাথের সঙ্গে তার খুব গভীর একটা ভালোবাসার সম্পর্ক ছিলেন, হৃদয়ের সম্পর্ক ছিল। তার একটা চিত্র আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে যে গ্রন্থটি, সেই গ্রন্থটিতে পাই। তিনি সেখানে লিখছেন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নরেন্দ্রনাথ এলেই দূর থেকে দীপেন্দ্রনাথ চিৎকার করে বলতেন, কে নরেন, বলে দৌড়ে গিয়ে তার সাথে দেখা করতেন এবং বলছেন এই যে ডাকটি এবং দৌড়ে গিয়ে নরেন্দ্রনাথের সাথে দেখা করতেন, তার মধ্যে এমন একটা ভালোবাসা, সহৃদয়তা, একটা ভাব ফুটে উঠত, সেটা থেকে বোঝা যেত যে তাদের সম্পর্কটা কত সুগভীর ছিল। আর এই নন্দলাল সেনের সঙ্গে স্বামীজির কলেজে পড়াকালীন পরিচয় থাকলেও তার থেকে কিছু বোঝা যায় না যে সেই সূত্রে কেশব সেনের সঙ্গে তার, কিন্তু কেশব সেনের সঙ্গে তার ওই গানের জন্য পরিচয় অনেক আগের থেকে হয়েছিল। তিনি নববিধানে প্রার্থনা সঙ্গীত বা এইসবের সময় তাকে নিয়ে গেছেন কোনো কিছু প্রয়োজন হল, এবং এই কেশব সেনের একটা দল ছিল যুবকদের, তার নাম ছিল ব্যান্ড অফ হোপ। তাকেও স্বামীজি নাম লিখিয়েছিলেন। তা সত্ত্বেও বলা যাবে না যে তিনি নববিধানে প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কেশব সেন সেভাবে তাকে প্রভাবিত করতে পেরেছিল। এটা যেমন কেশব সেনের ক্ষেত্রে সত্য, তেমনি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সে। তিনি তার কাছে ধর্মশিক্ষা নিতে গিয়েছিলেন এবং সেখানে সেটা সীমিত ছিল। তার প্রভাবে আদি ব্রহ্ম সমাজেও যে খুব আকৃষ্ট হয়েছিলেন তার কোনো প্রমাণ নেই। আর এখানে একটা বড় কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তখন যখন তিনি স্কটিশ চার্চ কলেজের ছাত্র, তখন তার বাড়িতে কিন্তু খুব অশান্তি, ভীষণ অশান্তি, পারিবারিক যে ভাগবতরা নিয়ে, এবং একটা চরম সীমায় পৌঁছেছিল। তখন বিশ্বনাথ বাধ্য হয়েছিলেন বাড়ি ছেড়ে গিয়ে একটা ভাড়া বাড়িতে উঠতে, 7 নম্বর পূর্বল বিশ্বাস লেনে। এই বাড়িতে উঠে গেলেন ভাড়া বাড়িতে। এটাও খুব অস্বাভাবিক তখনকার দিনের তুলনায়। মানুষ ভাড়া বাড়িতে খুব একটা চেত না, কিন্তু এই যে বিশ্বনাথ দত্ত তার সপরিবারে ভাড়া বাড়িতে উঠে গেলেন, এটাও প্রমাণ করে যে তখন কত অশান্তির ভিতর দিয়ে তারা যাচ্ছিলেন।
এটা একটা অস্বাভাবিক যে নিজের পৈতৃক পিতা তিনি সেখানে থাকতে পারছেন না। তো গিয়ে উঠলেন সেই বাড়িতে। সেই বাড়িতে উঠবার পরে নরেন্দ্রনাথ দেখলেন যে প্রচন্ড গন্ডগোল, বাচ্চা কাচ্চা, ভিড়ভাড়টা। তখন তিনি ঠিক করলেন যে পড়াশোনার জন্য দিদিমার বাড়ি রামতনু ঘোষ স্লিপে সেখানে চলে যাবেন, তাই করবেন। সেই বাড়ির বাইরের দিকে যে অংশটা ছিল সেই অংশটার দোতলায় একটা ছোট্ট ঘরে গিয়ে উঠলেন পড়াশোনার জন্য। শুধু পড়াশোনা নয়, ওই যে তখন এই ধ্যান শুরু করেছেন এবং ধ্যানের ব্যাঘাত ঘটছে ওখানটায়, এত চিৎকার ফাৎকারের মধ্যে তিনি থাকতে চাইছিলেন। এই যে ঘরটি, এই ঘরটি ছিল দোতলা এবং তার সামনের দিকে একটা সিঁড়ি ছিল, খুব সহজে ওই সিঁড়ি দিয়ে সকলে উঠতে পারত এবার ওই ঘরে পৌঁছানোর জন্য। প্রিয়নাথ সিংহ স্বামীজির বাল্য বন্ধু, তার স্মৃতিকথায় এই ঘরটিতে স্বামীজি কিভাবে থাকতেন এবং ঘরটির চেহারাটা কেমন ছিল সেটা একটা সুন্দর বিবরণ দিয়েছেন। তিনি লিখছেন যে ঘরটি খুবই ছোট, প্রস্থে 4 হাত, তার মানে 6 ফুট, আর দৈর্ঘ্যে তার দ্বিগুণ। যদি 8 ফুট হয় আমরা ধরে নিতে পারি 12 ফুট লম্বা, একটা চিলতে কোঠা। এবং তার ভেতরে একটা ক্যান্ডিসের থাক এবং তার উপরে একটা নোংরা বালিশ, তার কভারটা খুব নরম, আর নিচে একটা ছেঁড়া কম্বল পাতা আছে। আবার একটি ঘটনা হচ্ছে, তিনি স্বামীজি এই সময়টায় এই ধর্মের প্রেরণাতে নিরামিষাশী হয়ে গিয়েছিলেন এবং ভূমিতে শয়ন করতেন, তাই নিচের কম্বলটি ছিল। আর তার পাশে একটা মাদুরের উপরে একটা কানকুড়া, আর তার পাশে একটি সেতার। তখন সেতারও শিখছিলেন, আমরা একটু ধরে নিতে পারি। আর ঠিক তার পাশে একটা থলো উপর, আপনারা থলো উপরেও আমি দেখেছি, এই চ্যাপটা উপর যে নারকেলের ইয়েটা সেরকম নয়, একটা চ্যাপটা তল, একটু ঘটি টাইপের নেক্সটটা, সেটাকে থলো উপ বলা হয়। সেরকম একটা থলো উপর রাখা আছে এবং তার পাশে উপর জন্য গুল এবং তার পাশে টিকা বা টেস্টাই রাখার জন্য একটা পাত্র, সেখানে সেগুলো রাখা রয়েছে। এবারে প্রিয়নাথ সিংহ মন্তব্য করছেন যে তিনি ইচ্ছে করলেই বাড়ির থেকে পরিষ্কার সব জিনিসপত্র এনে সুন্দরভাবে থাকতে পারতেন, কিন্তু করেননি। এবং এ কথা বলেই বলছেন তার ওদিকে কোনো খেয়ালই ছিল না। এই যে খেয়ালই ছিল না, এই কথার থেকে আমরা বুঝতে পারি তার মনটা একটা অন্য স্তরে সবসময় থাকতো, এই যে সাধারণ ছোটখাটো জিনিসের দিকে চেতনা। আর একটা কথা বলছেন, যত্রতত্র বই ছড়ানো, খাটের উপরে, নিচে, মাদুরের উপরে অসংখ্য বই। তার মানে কিরকম পড়াশোনা করতেন সেই সময় বয়সে, এর থেকে আমরা ধারণা করতে পারি। এরকম একটা সুন্দর চিত্র তিনি তুলে ধরেছেন, তার থেকে আমরা কিছুটা আঁচ করতে পারি স্বামীজির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা যে জাগতিক কোনো বিষয় তার খুব দৃষ্টি ছিল না, তার কোনো আকর্ষণ ছিল না, সবসময় একটা উচ্চ চিন্তার জগৎকে তিনি বাস করতেন, মনটাকে তুলে রাখতেন। ফলে এগুলো তার খুব একটা
বিব্রত করতেন। তো এই অবস্থায় সে এখানে গিয়ে উঠলেন, সেখান থেকে পড়াশোনা করে। আর এই ব্রাহ্ম সমাজে যে তিনি যোগদান করলেন, সেটা আদি ব্রাহ্ম সমাজেও না, নববিধানেও না। কি করলেন? সাধারণ ব্রাহ্ম সমাজ করলেন। সাধারণ ব্রাহ্ম সমাজ শুরু হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, এবং সেটা শুরু করেছিলেন শিবনাথ শাস্ত্রী আর বিজয় গোস্বামী। এবং স্বামীজি এই সাধারণ ব্রহ্ম সমাজে আসার পেছনে কারণ হচ্ছে যে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটাতে তিনি কিছুটা প্রভাবিত হয়েছিলেন, সম্পূর্ণ না হলে। সেটা কি? এমনিতে সাধারণভাবে ব্রাহ্ম সমাজের যে আন্দোলনটি, সেই আন্দোলনটি শুরু হয়েছিল যে হিন্দু ধর্মের মধ্যে যে আচার সম্পর্ক একটা ভাব এসে গিয়েছিল, এবং তার মধ্যে আচার বিচার নিয়ে তারা হিন্দুরা সবসময় করে থাকত, কিছুর দিকে তাদের দৃষ্টি ছিল না। এবং ব্রাহ্ম সমাজ তখন তাদের সামনে এসে দাঁড়ালো একটা সুনির্দিষ্ট পথ নিয়ে, ঈশ্বরকে আরাধনা একটা পথ নিয়ে। সেটাতে স্বামীজি খুব প্রথম দিকে আকৃষ্ট হয়েছিলেন, এবং তার সঙ্গে আকৃষ্ট হয়েছিলেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তারা কতগুলো পুরনো রীতিনীতি, যেগুলো কুসংস্কার জাত, সেগুলো থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। এবং সেটাকে তিনি গ্রহণ করেছেন আরেকটা কারণে, শিবনাথ শাস্ত্রীর প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা ছিল। এবং শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে যেহেতু এটা শুরু হয়েছিল, সেহেতু তিনি ওখানে নাম লিখিয়েছিলেন। এই সাধারণ ব্রাহ্ম সমাজ যে শিবনাথ শাস্ত্রীর আকর্ষণে বা তাদের যে মত এবং তাদের যে এই সমাজে কাজ করার রীতিনীতি, সেইকে আকর্ষণ করলেও তিনি কিন্তু পুরোপুরি শিবনাথ শাস্ত্রীর মতের সঙ্গে একমত ছিলেন না। ছিলেন কিছুটা, কিন্তু পুরোটা না। এরপরে আমরা দেখি যে এই কেশবচন্দ্র সেনের সঙ্গে তার সম্পর্ক ছিল সবসময়। কেশবচন্দ্র সেন নববিধান করেছেন বটে, কিন্তু স্বামীজি এই নববিধানের চাল চলন পছন্দ করতেন বলে মনে হয় না। 1894 খ্রিস্টাব্দে একটা চিঠিতে তিনি লিখেছিলেন, চন্দ্র সেন এবং মজুমদার সরল পথে যায় নাই, চলে নাই। এই কথা বলার পেছনে অনেকে মনে করেন যে কেশবচন্দ্র সেন ওই কুচবিহার রাজ পরিবারের সঙ্গে তার মেয়েকে যে নববিধানের যে নিয়ম, বয়সের নিয়ম, সেটাকে উল্লঙ্ঘন করে দিয়ে দিয়েছিলেন, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু তিনি যে নববিধানের প্রতি আকৃষ্ট হননি, এটা সম্পূর্ণ সঠিক। এবং কিন্তু নববিধানে তার গানের জন্য যাতায়াত ছিল। এই আগে বলেছি যে তিনি সুগায়ক ছিলেন বলে
তার নববিধান ও আদি ব্রহ্ম সমাজ গুজরাট থেকে ডাক আসত নাম দেওয়ার জন্য। এখানে একটি ঘটনা উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ত্রৈলোক্যনাথ সান্যাল যখন নববৃন্দাবন নাটকটি লিখলেন তখন সেটা অভিনীত হয়েছিল এই কেশবচন্দ্র সেনের নববিধানে, এবং সেই নাটকটি দেখতে কিন্তু ঠাকুর এসেছিলেন। এই নববিধানের নাটকে স্বামীজিও অংশগ্রহণ করেছিলেন একটি গায়কের অভাব মেটানোর জন্য। তারা ওইখানে যে অভেদানন্দের চরিত্র কিংবা মতান্তরে বলে যে ঋত্বিকের যে রোলটি, সেই রোলটি ওখানে তিনি নিয়েছিলেন, তাকে দিয়েছিলেন কেশবচন্দ্র সেন, তাকে বলেছিলেন বলে তিনি গ্রহণ করেছিলেন। এবং কেশবচন্দ্র সেন প্রধান ভূমিকায় পহওয়ারি বাবা সেই ভূমিকায় অভিনয় করেছিলেন। এইবারে একটা ঘটনা ঘটলো, ঠাকুর এসছেন, ঠাকুর স্বামীজিকে যখন দেখলেন ওই রকম বেশে, সাধুর বেশে, তখন হঠাৎ দাঁড়িয়ে ডাকতে শুরু করলেন স্বামীজিকে, তার কাছে আসবার জন্য। স্বামীজি একটু ইতস্তত করছেন, অভিনয় করতে নেমেছেন, ওখান থেকে তিনি কি করে নেমে আসেন। তখন কেশব চন্দ্র সেন বললেন, যাও না, উনি যখন তোমাকে ডাকছেন একটু এসো, নিচে নেমে এসো। স্বামীজি তখন বাধ্য হলেন। আর স্বামীজিকে দেখে এত আনন্দ, তারা ওই সাধু বেশটি দেখে তিনি বলছেন, এই ঠিক হয়েছে, এই ঠিক হয়েছে। এই যে ঈশ্বরের ইঙ্গিতে তার জীবনের গতিপথ সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছিল, এটাও তার একটা প্রমাণ। এটাও ঘটেছিল 1883 খ্রিস্টাব্দে। তখন স্বামীজি ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছিলেন 88 সাল থেকে। যাই হোক, এইভাবে স্বামীজির জীবনটা এগিয়ে চলল ব্রাহ্ম সমাজে। কিন্তু ব্রাহ্ম সমাজে তিনি বেশি দিন ছিলেন না, রাজধানী ব্রাহ্ম সমাজে। এবং ব্রাহ্ম সমাজের যে কাজ, ব্রাহ্ম সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটাও তাকে বেশি দিন ধরে রাখতে পারল না। সেটা সাধারণ ব্রাহ্ম সমাজে হোক আর যাই। সাধারণ ব্রাহ্ম সমাজে তিনটি বিশেষ কাজ ছিল। একটা ছিল সমাজ থেকে এই বাল্য বিবাহটাকে দূর করবার চেষ্টা। দ্বিতীয় ছিল স্ত্রী স্বাধীনতা আনবার চেষ্টা। আর তৃতীয় হচ্ছে এই জাতি প্রথাটাকে একেবারে সমাজ থেকে মুছে দেওয়ার চেষ্টা, সবাইকে এক করে। এগুলো স্বামীজিকে একটা সময় খুব আকৃষ্ট করেছিল। কিন্তু তার ভেতরে আধ্যাত্মিক এগুলো ছাড়াও একটা নৈতিকতা, যুক্তিবাদিতা তার মধ্যে ছিল, সেগুলো স্বামীজিকে একটা সময় প্রভাবিত করেছিল। কিন্তু তাহলে কি হবে, কিছুদিন বাদে তিনি তার ভেতরে যে স্পৃহা, সেটা হচ্ছে আধ্যাত্মিক স্পৃহা, আধ্যাত্মিক অনুভব করবার যে ভীষণ তীব্র বাসনা, ঈশ্বর লাভের যে তীব্র ইচ্ছে, সেইটে তাকে খুব বেশি করে তাড়িত করতে শুরু করলো। তখন তিনি এই সমাজ সংস্কারের প্রতি যে আকৃষ্ট হয়েছিলেন, সেটার প্রতি আর সেরকম ভাবে আকৃষ্ট রইলেন না। তিনি তখন এই সাধারণ ব্রাহ্ম সমাজ ছেড়ে দিয়ে তারপরে আমার পরে পরে ঘটনাটাই প্রকৃতি ঘটেছিল। আর এই সময়ে তার মনে অনেক প্রশ্ন উঠেছিল এবং অনেক জিজ্ঞাসা। আমরা বলি
যে ধর্ম জীবনে এগিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে এই জিজ্ঞাসু অবস্থা। স্বামীজি ঠিক সেই অবস্থায় গিয়ে উপনীত হয়েছিলেন, তার মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল। এবং এই সময় ব্রজেন্দ্রনাথ শীল তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে তার সঙ্গে অনেক কথাবার্তা স্বামীজির হতো, এবং ব্রজেন্দ্রনাথ ছিলেন প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড মন্দির, এবং তিনিও তাকে তার এই বুদ্ধিমত্তার দ্বারা, তার এই পাণ্ডিত্যের দ্বারা খুব প্রভাবিত করতে পেরেছেন বলে মনে হয়। যদিও তিনি তার স্মৃতিকথা বলবার চেষ্টা করেছেন যে তিনি আংশিকভাবে সাফল্য হয়েছেন। সাফল্য মানে সফল হয়েছিলেন, তাকে একটুখানি এই মনের ভিতরে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তার থেকে শান্ত করার ক্ষেত্রে, কিন্তু আমাদের তা মনে হয় না। তার কারণ রবীন্দ্রনাথ শীলের সঙ্গে তার কথোপকথন যেভাবে অন্যদের সঙ্গে দর্শন নিয়ে আলোচনার ক্ষেত্রে হতো সেরকমই হয়েছিল, তার ঊর্ধ্বে খুব একটা ওঠেনি। সেটার খুব বেশি প্রভাব বা গভীরে গিয়ে তাকে তার মনে রেখাপাত করতে পারেনি। এবং তার প্রমাণ হচ্ছে স্বামীজি যদি কারো কাছ থেকে সামান্যতম উপকার পেতেন সেটা কখনো ভুলতেন না, এবং সেটাকে অনেক বড় করেই দেখাতেন সবসময়। এটা তার স্বভাবজাত ছিল, কৃতজ্ঞতা। আমরা কখনোই কোনো জায়গায় এরকম স্বামীজির কাছ থেকে কথা শুনতে পাইনি, দেখতে পাইনি। বাণী ও রচনাতে কোথাও এরকম উল্লেখ নেই যে ব্রজেন্দ্রনাথ শীলের নামও উল্লেখ নেই। এটা থেকে প্রমাণিত হয় যে রবীন্দ্রনাথ শীল যতই বলুন যে স্বামীজিকে কিছুটা প্রভাবিত করেছিলেন এবং তিনি সাফল্য পেয়েছিলেন, সেটা ঠিক নয়। যাক, আজকে আমরা এখানেই শেষ করি, পরের দিন দেখা যাবে, এখন তো সময় পিছিয়ে এসছে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ।